দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। নানা বিষয়ে ঘটে যাচ্ছে অনেক ঘটনা এবং এই ঘটনা প্রবাহের মধ্যে দেশের ভিতরে যেমন নানা আপডেট রয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে আপডেট রয়েছে, একই সঙ্গে গাজায় যাতে যুদ্ধর অবসান ঘটে সেই লক্ষ্যেও নানা কাজ চলছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে সবশেষ চিঠি দিয়েছেন প্রায় 100-র কাছাকাছি ইসরায়েলের সাবেক নিরাপত্তা কর্মকর্তারা। তাদের মধ্যে ইন্টেলিজেন্স চিফের মতো মানুষও আছেন। তারা বলছেন নেতানিয়াহুকে চাপ দেওয়া দরকার, প্রেসিডেন্ট ট্রাম্প সেই কাজটি করতে পারবেন এবং সেই জন্য তারা ট্রাম্পের উদ্দেশ্যে একটি চিঠিও পাঠিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের আলোচিত জুলাই ঘোষণাপত্র 5 তারিখ সেটি ঘোষণা হতে যাচ্ছে, অর্থাৎ প্রায় 7 মাস ধরে রাজনৈতিক দলগুলো নানা বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন এবং তারই ভিত্তিতে একটি জুলাই ঘোষণাপত্র আসতে যাচ্ছে, অনেক আকাঙ্ক্ষিত অনেকের কাছে, এবং সেটি আসলে শেষ পর্যন্ত সেই আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারে সেটি নিয়েও বিশ্লেষণের নানা সুযোগ রয়েছে। এইসব বিষয় নিয়ে কথা বলবো আজকের আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত হচ্ছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং সোসিও পলিটিক্যাল অ্যানালিস্ট মাহমুদ রেজা চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ, যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, দেশের খবর, অর্থাৎ দেশের ভিতরে টেক্সাসে যেটি ঘটছে, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তো নানা নাটকীয়তা নানা জায়গায় ঘটছে। টেক্সাসের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যেটি হচ্ছে, পুরো বিশ্লেষণটি আপনার কাছে শুনবো। এটাতে ডেমোক্রেটরা আসলে কতটা চাপে পড়তে যাচ্ছে বলে মনে হচ্ছে? এটা একটা উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্রে এই নিয়ে টানাহাসড়া চলে আসছে বছর পর বছর বিভিন্ন সময়। এটা হলো কি, অনেকে এটা বোঝে না, আমাদের দেশে যেমন নির্বাচনী এলাকা, তো যুক্তরাষ্ট্রে সেটা সেরকম আছে। প্রত্যেকটা ধরা যাক জনসংখ্যার গণনা যখন আদমশুমারি হয় তার ভিত্তিতে কোন স্টেট কতটা আসন পাবে এবং স্টেটের সেই আসনের আবার কোন এলাকায় কতটা আসন বরাদ্দ হবে এটা নিয়ে রিডিস্ট্রিক্টিং, তখন ওই মানে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা হয় আদমশুমারির পর। কিন্তু মাঝে মাঝে সেটাও সেই নিয়ম ফলো করা, সে নিয়ম ফলো করা হয় না। কারণ হচ্ছে যখন যে দল মেজরিটি থাকে ওই স্টেটের বিধানসভায় লেজিসলেচারে, তারা তাদের আধিপত্য বিস্তারের জন্য, ভোটকে প্রভাবিত করার জন্য এই একটা প্রসেস করে নতুন ডিস্ট্রিক্টিং, সেটাকে বলে জেরিমেন্ডারিং। সেই জেরিমেন্ডারিং ঘটনাটাই এরকম। এটাকে কেউ কেউ গেরিমেন্ডারিং এ প্রনাউন্স করেন, দুটাই কারেক্ট বলে আমি দেখলাম। যাই হোক, জেরিমেন্ডারিংটা কিভাবে হয়, একটা এলাকা ধরা যাক মানে 5টা ডিস্ট্রিক্টের এলাকার টোটাল একটা সার্টেন সংখ্যক আমার বিরোধী দলের সম্ভাব্য ভোটাররা ওই এলাকায়, এই 5টি এলাকার সবগুলাকে একদিকে একসাথে করে দিয়ে ওই এলাকার সেই সংখ্যাটাকে মাইনাস করে তারপরে যখন ডিস্ট্রিক্টের ম্যাপ গোটা হয় তখন ওই ভোটাররা তার নিজের এলাকার এখানে না আরেকটার সাথে অ্যাটাচ হয়ে ভোট দিচ্ছে, ফলে এই পার্টিকুলার এলাকায় তারা তারা এখন রিপাবলিকান মানে আগামী বছর মধ্যবর্তী নির্বাচনে আশঙ্কা দেখা দিয়েছে যে নিম্ন পরিষদে, প্রতিনিধি পরিষদে মাত্র 4 আসনের ব্যবধান, রিপাবলিকানরা 4 আসন মেজরিটি আছে, সেটা তারা হারিয়ে ফেলতে পারে। এই কারণে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের উপরে চাপ দিয়েছেন যে সমস্ত এলাকায় ডেমোক্রেটরা মেজরিটি, যে তোমরা এই রিডিস্ট্রিক্টিং করো, মানে সীমানা এলাকায় পুনর্নির্ধারণ করো আসনগুলো। এই জন্য টেক্সাস প্রথম উদ্যোগটা নিয়েছে। এখন তারপরে সেখান ঘটনার খুব নাটকীয়, সেটা বলবো একটু। তার আগে টেক্সাস সহ যুক্তরাষ্ট্রে মানে মেজরিটি স্টেটে রিপাবলিকানরা মেজরিটি, স্থানীয় আইন পরিষদে এবং অনেক জায়গায় গভর্নরও তাদের বেশি, গভর্নরের সংখ্যাও বেশি, আইন পরিষদেও তারা মেজরিটি বেশিরভাগ স্টেটে। এখন কোন কোন ডেমোক্রেটিক মেজরিটি স্টেট তার পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলছে, যেমন আপনার ইলিনয়, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক। কিন্তু তাদের আবার আইনগত কিছু কিছু বাধা বিপত্তি এই একটা আছে। 2 নম্বর, তারা যদি পরে সাকসেসফুল হয়ও তার পরবর্তীতে অনেক বেশি রিপাবলিকান স্টেট সেরকম পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে পারবে। যাই হোক, সর্বশেষ খবর হচ্ছে টেক্সাসে যে মানে লোয়ার হাউস, সেটা হাউস যেটাকে তারা বলে, সেই হাউসের 150 জন সদস্য সংখ্যা, তার ভিতরে ওই পরিষদের
মিটিং এর জন্য কোরাম হতে হবে মিনিমাম 100 জন হতে হবে, 2/3 হতে হবে। সেইটা ওখানে রিপাবলিকানদের সেই পরিমাণ সদস্য পদ নেই, তার থেকেও কম আছে। ফলে ওই স্টেটের ডেমোক্রেটিক যে মেম্বাররা তাদের 51 জনের বেশি স্টেট ছেড়ে চলে এসছেন, ইলিনয়ে গেছেন, নিউ ইয়র্কে এসছেন, মানে এইভাবে 3-4টা স্টেটে তারা ছড়িয়ে পড়েছে। তাদের তারা ছড়ানোর কারণে ওদের 100 জন কমপক্ষে কোনো ওই আসন প্রতিনিধি পরিষদের সভা স্থানীয় অ্যাসেম্বলি লোয়ার হাউসে মিট করতে পারবে না। মিট করতে কোরাম না হলে মিট করতে পারবে না, মিট করতে না হলে তারা রিডিস্ট্রিক্টিং যে প্রপোজালটা শর্ত ফাইনাল করে ফেলেছে সেটা অ্যাপ্রুভ করতে হবে ওখানে, সেটা করতে পারবে না। এই একটা ব্যাপার। তো এখন সর্বশেষ খবর হচ্ছে ওদের হাউসে একটা প্রস্তাব পাস হয়েছে, সেটা গভর্নর সাইন করেছেন। সেটা হচ্ছে এদেরকে যে সমস্তরা বাইরের সদস্যরা, ডেমোক্রেটিক পার্টির সদস্যরা অন্যান্য স্টেটে চলে গেছে, তাদেরকে অ্যারেস্ট করার জন্য, এবং অ্যারেস্ট ওয়ারেন্ট যদি তারা কার্যকর করতে না পারে তাদের বিরুদ্ধে গভর্নর অন্যান্য পাল্টা আরো ব্যবস্থা গ্রহণ করবেন, তাদের সদস্যপদ খারিজ করার। অর্থাৎ বেশ নাটকীয়তা, সেখানে তাদেরকে প্রতিদিন $500 করে জরিমানা করার বিধান রয়েছে অনেক কিছু। এবং তাদেরকে যদি অ্যারেস্টই করা হয়, আপনার টার্গেট তো হলো 100 জন উপস্থিত রেখে কোরামটা পূর্ণ করা। তাদেরকে যদি কি অ্যারেস্ট করে কোরামে নিয়ে আসবে, নাকি অ্যারেস্ট করে আসলে কারাগারে পাঠানো হবে? সমাধানটা কি হতে পারে? প্রথম সবাই আনবে, হাউসের সবাই আনবে, কিন্তু ধরে বেঁধে নিয়ে আসা হবে। অন্য স্টেটে ওদের পারমিশন ছাড়া আরেক স্টেটের পুলিশ যে ওখানে অ্যারেস্ট করতে পারে, অন্য স্টেটের পারমিশন ছাড়া সেটা পারবেই না। ফলে বাধা বিপত্তি আছে, কিন্তু এগেইন তার বিভিন্ন ধরনের উপায় আছে। তাদের উপরে ফাইন করা, তাদের প্রতি যে তাদের সদস্যপদ খারিজ করে দেওয়া, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের, যদি এটা ফেডারেল বিষয় না, তিনি যদি এখানে ইন্টারভিন করে আবার ওদেরকে অ্যারেস্ট করার সুযোগ করে দেওয়ার কোনো ব্যবস্থা করেন, এটাও তারা আশা করছে। ফলে বেশ মানে চমৎকার সব কাণ্ড কারখানা ঘুরতে যাচ্ছে, অসাধারণ। এই ধরনের একটা উন্নত ডেমোক্রেসিতে এইসব ব্যবস্থা, একটা লোক ভোট দেবে না তার পক্ষে, না তাকে জোর করে সেখানে মানে অধিবেশনে হাজির থাকতেই হবে, এই ধরনের বাধ্যতামূলক ব্যবস্থা পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা, থাকতে পারে আমি জানি। কিন্তু যা কিছু ঘটছে সবকিছু আইনের মধ্য দিয়ে ঘটছে, তাই তো? আইনের তো ব্যত্যয় ঘটছে না এখন। জি, শুনেন, একটা শব্দ আছে, এটা বলি, যে রাজা সাহেব অনেক জানেন, উনি বলবেন, সেটা হচ্ছে রুল অফ ল অ্যান্ড রুল অফ জাস্টিস। ল সবসময় ন্যায়সঙ্গতা না হতে পারে, ফলে সঙ্গত আইনের বা অধীনের শাসন, সেটা আর রুল অফ জাস্টিস। জাস্টিসকে আমি লাহোর হাইকোর্টের বলেছিলেন আইয়ুব খানের শাসন হলো। জি। আমরা মাহমুদ রেজা চৌধুরী আপনার কাছে শুনবো একটা ছোট্ট বিরতির পর এসে আপনার কাছে যেটি জানবো সেটি হলো, এই যে এত নাটকীয়তা এবং যেখানে আইনের প্রতি প্রশ্ন উঠছে যে এ কেমন আইন, ধরে বেঁধে নিয়ে আসা হবে, এনে কোরাম পূর্ণ করা হবে, ভোট নেওয়া হবে, সেই বিষয়গুলো তো রয়েছে, কিন্তু এত কিছু করার পিছনে মূল উদ্দেশ্যটা কি, অর্থাৎ ফায়দাটা কি হবে, সেটি আপনার কাছে জানবো বিরতির পর। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত আছেন সৈয়দ মাহমুদুল্লাহ এবং মাহমুদ রেজা চৌধুরী। আপনাদের দুজনকে আবার স্বাগত। মাহমুদ রেজা চৌধুরী, বিরতির আগে যে প্রশ্নটি করে গিয়েছিলাম, অর্থাৎ বলা হচ্ছে টেক্সাসের এই ইস্যু এখন শুধুমাত্র টেক্সাসে নেই, আইন প্রণেতারা ছড়িয়ে গেছেন বিভিন্ন স্টেটে, ইলিনয়েস, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক থেকে শুরু করে, এবং সেইখান থেকে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসার বিষয়, অর্থাৎ পুরো দেশের রাজনীতিটা উত্তপ্ত হয়ে উঠছে। এত উত্তেজনা, এত উত্তপ্ততা তৈরি করে ফায়দাটা আসলে কি হতে পারে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ জুয়েল আপনাকে। আপনার প্রশ্নের শেষ অংশ দিয়েই শুরু করি। ফায়দা কোটানকোট কি হতে পারে? ফায়দা হচ্ছে একটাই, ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ইগোকে রক্ষা। তার ইগো হচ্ছে যে উনি যেটা বলবেন সেটাই আইন। একটু আগে শ্রদ্ধেয় মাহমুদুল্লাহ ভাই বললেন একটা কথা, রুল অফ ল এন্ড রুল অফ জাস্টিস একটা ব্যাপার আছে। তো ডোনাল্ড ট্রাম্পের মধ্যে জাস্টিস বলে কোনো কিছু আছে বলে তার প্রথম আমলেও দেখা যায়নি, এখন পর্যন্ত আছে ল। সেই লটা কি? ল সাধারণত জাস্টিসকে জাস্টিফাই করে, কিন্তু আনফরচুনেটলি বলেন বর্তমান বিশ্বের শাসক রুলাররা, তাদের কাছে লটা হচ্ছে তারা যেটাকে জাস্টিফাই করে সেটাই ল। ডোনাল্ড ট্রাম্পের একই কাজ করছেন,
উনি জাস্টিফাই করার চেষ্টা করছেন ওনার ইগোকে, উনি জাস্টিফাই করার চেষ্টা করতেছেন উনি যেটা বলবেন সেটা শেষ পথ, তারপর আর কোনো কথা থাকবে না। যেটা মোহাম্মদুল্লাহ ভাই বলেছেন, উল্লেখ করেছেন, আমি সেটারই রিপিট করব যে এইরকম দৃষ্টান্ত অন্তত আমার জানা মতে, আমার পড়াশোনা মতে, আমি কোন ডেমোক্রেটিক কান্ট্রি, আপনি যেখানে কিংশিপ আছে সেটার কথা আলাদা, যেখানে একনায়কতন্ত্র চলে সেটার কথা আলাদা, আপনি যদি ইরাকের কথা আনেন সাদ্দামের সময় সেটার কথা আলাদা, কিন্তু যখন আমি আমেরিকার কথা বলবো, যারা পৃথিবীকে ডেমোক্রেসি শেখায় বা শেখাতে চায়, তাদের যে কার্যক্রম, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আমলে, এর আগেও হয়েছে, বুশের আমলে হয়েছে, ওবামার আমলে হয়েছে, ক্লিনটন আমলে হয়েছে, কিন্তু অতিমাত্রায় নগ্নভাবে যেটা ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন, কথায় কথায় অ্যারেস্ট করা, কথায় কথায় ধরে নিয়ে আসা, কথায় কথায় তার বিরুদ্ধে মামলা দেয়া, কথায় কথায় ল ফার্ম গুলোকে এই সমস্ত মামলা নিলে তোমাদের লাইসেন্স বাতিল হবে, এই সমস্ত হুমকি ধমকি দিয়ে যে জিনিসটা উনি জাস্টিফাই করার চেষ্টা করছেন, তার লক্ষ্য বা তার ফায়দা হচ্ছে যে হি ওয়ান্ট টু বি ইন দ্য পাওয়ার ইন ওয়েল হ্যান্ড, ইন সুপ্রিম হ্যান্ড। ওনার কথা হচ্ছে, এরপরে শোনা যাচ্ছে ওনার ছেলে ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। অতএব ডোনাল্ড ট্রাম্পের, এখন তো রিপাবলিকান পার্টি বলা ঠিক না, বলা উচিত ডোনাল্ড ট্রাম্পের পার্টি, Trump party, Trump partyism, and Trump philosophy, and Trump justice will always prove that America is already derailed from the democracy. Whatever the democracy, এত বছর আমরা দেখেছি অল্প বিশ্বাস, সেটা থেকে অনেক দূরে সরে যাচ্ছে। অর্থাৎ টেক্সাসের এই রোলটা, যেটা আমরা গেরিম্যান্ডারিং বলি, সেই জিনিসটা কিন্তু ইন ওয়ান সেন্সে আপনি যদি চিন্তা করেন, এটা কিন্তু প্রতিটা দেশের পলিটিক্সই কম বেশি আছে, এবং 10 বছর পর পরই এটা হয়, সেন্সাসের পরবর্তীতে এটা হয়। কিন্তু প্রতিটা দেশেই কম বেশি আছে, প্র্যাকটিস আছে। আমাদের দেশের কথা বলা, কিন্তু অন্যান্য দেশে, কিন্তু ইউরোপেও আছে, আমেরিকাতে বহুদিন ধরে আছে, কিন্তু এটার নেগেটিভ ইম্প্যাক্টটা কি সেটাকে হাইলাইট করা যত না হয়, পজিটিভ ইম্প্যাক্টটা কিন্তু আমরা সেটা চিন্তা করি। এখন আপনি গেরিমেন্ডারিং পলিসি নিয়ে আপনি যেটা করতে চাচ্ছেন, বা ট্রাম্প প্রশাসন যেটা করতে চাচ্ছে, সেটা থেকে ডেমোক্রেসিকে ডিস্ট্রয় করা। ডেমোক্রেসি বলে কোনো ক্রেসি থাকবে না, অটোক্রেসি থাকবে, ওয়ান ম্যান ক্রেসি থাকবে, এবং ট্রাম্প ক্রেসি থাকবে। অর্থাৎ এই যে ক্রেসি, এই যে আপনার এক ধরনের ক্রেজিনেস তৈরি করতেছে আমেরিকার গণতন্ত্রে, সেটা কিন্তু আগামীতে বিশ্বের গণতন্ত্রে প্রভাবিত করতে পারে। বিশ্ব সেটা ফরেন পলিসির বিভিন্ন বিষয় তো রয়েছে, তবে টেক্সাসের এই ঘটনাটা বলা যেতে পারে একটা লিটমাস টেস্ট। হয়তো তিনি এখানে সফল হলে অন্যান্য স্টেটগুলোতেও তিনি এই প্রক্রিয়ায় সীমানা পুনর্নির্ধারণ করে হাউসে মিডটার্ম নির্বাচনের প্রভাবে যে বিষয়টি আসছে সেটি আসতে পারে। আমি একটু সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে আসতে চাই, গাজা ইস্যুতে আসতে চাই। গাজা ইস্যুতে নানা আলোচনা হচ্ছে, নানা বিশ্লেষণই আপনারা দিচ্ছেন, তবে সাদা চোখে যাই দেখা যাচ্ছে গাজা ইস্যুতে শেষ পর্যন্ত সেটি হচ্ছে না। নানা কিছু ভিতরে নানা রসায়ন রয়েছে, নানা ইকুয়েশন রয়েছে, সেই অনুযায়ী কাজগুলো হচ্ছে। সবশেষে যে দুটি বিষয় আলোচনা আসতে পারে, ইসরায়েলের দুটি মানবাধিকার সংগঠন তারাই বলছে ইসরায়েল সেখানে জেনোসাইড চালাচ্ছে, এবং আজকে সবশেষ যেটি 6 শতাধিক নিরাপত্তা, অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা, তারা নেতানিয়াহুকে চিঠি লেখেননি, তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখছেন। তারা বলছেন আপনি নেতানিয়াহুকে চাপ দেন গাজা যুদ্ধটা বন্ধ করার জন্য। সাম্প্রতিক কিছু ঘটনা, তাদের কাছে কি এই মেসেজ আছে, কিংবা তাদের কাছে মনে হচ্ছে নেতানিয়াহুর নানা কাজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও বিরক্ত হচ্ছেন, আর এই সুযোগটাই কাজে লাগাতে চান যারা চান যে নেতানিয়াহু চাপে থাকুক, গাজা যুদ্ধ বন্ধ হোক? এই কারণেই কি এই ইকুয়েশনগুলো, নাকি আসলে ইসরায়েলের ভিতর থেকে তো নানা প্রতিবাদ আসছে এখন? দেখুন, ইসরায়েল একটা লক্ষ্য ছিল যে সমাজকে, মানে এখনকার যে সরকার তার ছাড়াও আগের সরকারগুলো, তারা চেষ্টা করেছে হামাসকে ধ্বংস করার জন্য। একটা কথা আমরা প্রায় ভুলে যাই, এটা হচ্ছে যে হামাস একটা তথাকথিত সমাজ কল্যাণমূলক সেবামূলক প্রতিষ্ঠান ছিল কয়েক দশক আগে। পরবর্তীতে আস্তে আস্তে এটা কিছুটা রাজনীতিতে মাথা ঘামা শুরু করেছে, এবং যখন এই 7ই অক্টোবরের ঘটনা ঘটলো 2 বছর আগে, তখন নিউ ইয়র্ক টাইমসের পরপর দুটো রিপোর্ট থেকে আমি দেখলাম যে সেখানে ইসরায়েল, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল ওই হামাসকে বিল্ড আপ করেছে মাহমুদ আব্বাসের যে মানে সরকার, সেই সরকারের সাথে কামড়া কামড়ি করে বিরোধ জিগিয়ে রেখে মানে প্যালেস্টাইনদেরকে বিভক্ত রাখার স্বার্থে, এবং সেই জন্য তাদেরকে পলিটিক্যালি অ্যাক্টিভ করছে। পরবর্তীতে তারা ওখানে ইলেকশনে উইন করেছে, মাহমুদ আব্বাসের ফাতারা সেখান থেকে বিতাড়িত হয়েছেন। এটা একটা। অন্য হচ্ছে যে তাদেরকে আরো
টাকা পয়সা দেওয়া হয়েছে, টাকা নিজেদের থেকে দেয়নি, তারা কাতারের সাথে অ্যারেঞ্জ করেছে, তারা লক্ষ লক্ষ ডলার দিয়েছে, মিলিয়ন মিলিয়ন ডলার দিয়েছে, সেগুলো এরা এনে সুটকেসে ভর্তি করে হামাসের কাছে হস্তান্তর করছে। ফলে এদেরকে রেখেছে, যে রেখেছে, বৃদ্ধি পেতে দিয়েছে, এইটা তারা করেছে তাদের একটা নিশ্চয় বৃহত্তর কোনো পরিকল্পনার অংশ হিসেবে। তো যাই হোক, তারা 7ই অক্টোবরের কাণ্ড ঘটালো, তার পরবর্তীতে অনেক 251 জনকে হোস্টেজ করে নিয়ে আসলো, ওখানে 12.5 নানা ঘটনা প্রবাহ আছে, ইত্যাদি 2 বছর ঘটনা ধরে। ঘটলো। এখন এই যে ইসরায়েলের এত লোকরা সমস্ত এই স্টেটমেন্টের পক্ষে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীও আছেন, একজন প্রাক্তন ডিফেন্স মিনিস্টার আছেন, আর তাদের মানে দেশজ আভ্যন্তরীণ সিক্রেট সার্ভিস যেটা আছে, গোয়েন্দা সংস্থা, সেটা এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা, দুটা প্রাক্তন প্রধান আছেন, প্রাক্তন জেনারেলরা আছেন ইত্যাদি। এরা অনেকদিন থেকে বলে আসছে, এইবারে স্টেটমেন্ট একটা দিছে, স্টেটমেন্ট আগে দিয়েছে, এটা হচ্ছে চিঠি দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। কারণ আপনি যেটা বলছেন, আমার মনে হয় সেটা ছাড়াও এটা হতে পারে, তারা মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প তাদেরকে চাপ দিচ্ছেন না, বাইরে যাই বলুন না কেন, ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করছেন না, অথচ তার হাতে সেই শক্তি আছে, তিনি চাপ দিলে নেতানিয়াহু নিঃসন্দেহে তার চাপ মেনে নেবেন। এই ধারণার বশবর্তী তারা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আবেদন জানিয়েছেন যে আপনি এর উপরে চাপ দিন, যুদ্ধ বন্ধ করুন। কারণ তাদের বক্তব্য হচ্ছে যে হামাস আর ভবিষ্যতে ইসরায়েলের প্রতিরক্ষা, ইসরায়েলের সিকিউরিটি কোনো অবস্থায় বিপন্ন নয়, আর ঝুঁকি নয়। জি, হ্যাঁ, ফলে আর এটা ঝুঁকি নেই, তার সেটা শেষ হয়ে গেছে, ক্ষমতা শেষ হয়ে গেছে এই একটা। ফলে তো এখন আরেকটা কথা তারা যেটা উল্লেখ করেন, নিজেদের অনেকে ব্যক্তিগত, আরে এই কয়েকদিন আগে সম্ভবত গতকাল বা পরশু ওখানকার যে বামপন্থী পত্রিকা দিয়ে হারেজ, সেটাতে ছাপা হয়েছে, ওই দেশের কিছু কিছু সৈন্য আত্মহত্যা করছে, রিজার্ভিস্টরা, ইসরায়েলের রিজার্ভিস্টরা। এই আত্মহত্যার একটা কারণ হচ্ছে বারবার তাদেরকে ওখানে যুদ্ধে যেতে হচ্ছে, আবার অনেকের আত্মহত্যার কারণ হচ্ছে তারা গাজার জনগণের উপরে, সাধারণ পাবলিকের উপরে যে অত্যাচার হচ্ছে, মানে যে কিলিং হচ্ছে, এটা অনেকে হ্যান্ডেল করতে পারছে না। ফলে মানে ওই সোসাইটিতেও নানা ধরনের মানসিক মানে প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে। এই এই চিঠিটা তারই একটা প্রমাণ। ফলে এটা কিন্তু এর আগে আপনার মনে আছে, গত 1-1.5 বছরের 2 বছর ধরে তো নেতানিয়াহুদের বিরুদ্ধে, এবং 7ই অক্টোবরের আগেও সেখানে হাজার হাজার লোক নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করছে। এর পরবর্তীতে লক্ষ লোক, ছোট্ট একটা দেশ, স্বল্প জনসংখ্যা, লক্ষ লক্ষ লোক অনেক সময় রাস্তায় নেমে এসছে, কিছুতেই কিছু হচ্ছে না। তারা ডিটারমাইন তাদের পলিসি চালিয়ে যাচ্ছেন। এই চিঠির দ্বারা কিছু ইতর বিশেষ হবে কিনা, অথবা প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে এটা প্রভাব বিস্তার করতে সক্ষম হবে কিনা, যদি হয়, তিনি বলেন, আমি নিজেও বিশ্বাস করি আন্তরিকভাবে যে প্রেসিডেন্ট ট্রাম্প চাপ দিলে নেতানিয়াহু ডেফিনেটলি সেই চাপের কাছে নতি স্বীকার করবেন এবং সেখানে যুদ্ধ বন্ধ করার জন্য তিনি সম্মত হবেন। কিন্তু মানে তারপরও তিনি নানা টাল বাহানা করবেন বলে ধারণা। জি। মাহমুদ রেজা চৌধুরী, প্রেসিডেন্ট ট্রাম্প যদি চাপ দেন, নেতানিয়াহু নতি স্বীকার করবেন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প চাপ দিয়ে যে মানুষটিকে নতি স্বীকার করাতে পারছেন না, তিনি পুতিন। এবং আর মাত্র 4 দিন, আমরা যদি হাতের আঙ্গুলে হিসেব করি, 8 আগস্ট শেষ হতে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের যে দেয়া 10 দিনের আলটিমেটাম। এর মধ্যে পুতিনকে তিনি বলেছেন যুদ্ধ বন্ধ করতে হবে, কিন্তু এই 10 দিনেও নানা নাটকীয়তা হচ্ছে। সেই নাটকীয়তায় যুক্ত হচ্ছে নিউক্লিয়ার সাবমেরিনের মতো বিষয়, এবং মস্কো থেকে স্পষ্ট করে বলা হচ্ছে পারমাণবিক অস্ত্রজনিত কোনো বিষয় নিয়ে কথা বলার সময় সাবধানে মন্তব্য করা উচিত। অর্থাৎ তারাও কিন্তু খুব ভদ্র ভাষায় পাল্টা একটা থ্রেট দিয়ে দিচ্ছে। প্রশ্ন যেটি আপনার কাছে, সেটি হলো, আর 4 দিন, পাল্টা টেরিফের হুমকি দেওয়া হচ্ছে, ভারত সেটিকে পরোয়া করছে না। চীন রাশিয়ার সঙ্গে নৌ মহড়া শুরু করে দিয়েছে পাল্টা টেরিফের এই ট্রাম্পের হুমকির পর। অর্থাৎ কেউই হুমকিটাকে খুব একটা পাত্তা দিচ্ছে না। শত্রুরা তো নয়, বন্ধুরাও দিচ্ছে না। 4 দিনে কি কোনো আশাবাদ হওয়ার মতো জায়গা আছে? আমি খুব সংক্ষেপে বলতে পারি না, আশাবাদ 4 দিনে কিছু পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। বরং ট্রাম্প ব্যাকফুটে যেতেও পারে, সে ইচ্ছা করে হয়তো আরো কয়েকদিন বাড়াবে। কারণ তার আভ্যন্তরীণ পলিসি বা তাকে যারা বুদ্ধি দেয়, তারা যদি মনে করে যে এটা করলে এই ধমকিটা যদি বজায় রাখে,
তাহলে আমেরিকার স্বার্থ বা আমেরিকার ইকোনমির উপর আরো বেশি প্রেসার হবে, এবং আমেরিকার বন্ধু বলে যারা পরিচিত তারাও এক এক ফিট পিছনে চলে যেতে পারে। অতএব সেই অর্থে ট্রাম্প হয়তো নতুন আরেকটা আলটিমেটাম বলবে যে ঠিক আছে, আমি আরো 10 দিন বাড়িয়ে দিলাম, আরো 15 দিন বাড়িয়ে দিলাম, এই ধরনের একটা কিছু করতে পারে। তবে আমার যেটা মনে হয় যেটা 4 দিনে কোনো পরিবর্তন হবে বলে, বা রাশিয়া কোনো চেঞ্জ করবে তার নীতিকে ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আমার সাধারণ জ্ঞান বলে না যে সেটা করবে, কারণ পুতিনের ইন্টারেস্ট আরো গভীরে। পুতিন কখনোই ট্রাম্পের চাপে কাজ করবে না, পুতিন কাজ করবে তারও একটা ইগো আছে। যেমন ডোনাল্ড ট্রাম্পের একটা ইগো কাজ করে, সেখানে পুতিনেরও একটা ইগো কাজ করে। পুতিনের ইগোটা হচ্ছে আমি তোমার চাইতে কম কিছু, এবং পুতিন কিন্তু ইচ্ছা করলেই ডোনাল্ড ট্রাম্পের কথা মতো চলবে এমন কোনো কথা নাই, আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে হবে বলে মনে হয়। ওখানে একটা তর্কাতর্কি হবে, এবং তাতে আমার মনে হয় যতটুকু পর্যন্ত আমেরিকার রাজনীতি এবং ডোনাল্ড ট্রাম্পের পলিসি গুলো দেখা যাচ্ছে, তাতে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পই টেকনিক্যালি অথবা ডিপ্লোম্যাটিক্যালি পিছনে ফিরে আসবেন, কিন্তু উনি ওনার হুমকি যেটা দেন, যেটা শুরু করেন, এটা করবেন সেটা করবেন, এটা ফেলে দিবেন, সেটা হয়তো উনি আলটিমেটলি যাবেন না। এই প্রসঙ্গে হয়তো যেটা মাহমুদুল্লাহ ভাই বলেছেন আমার বলার কথা না, তবু আমি একটা যোগ করি। যেমন ধরেন ইসরায়েলের ব্যাপার যেটা বলা হচ্ছে যে কেন যদি আপনার ডোনাল্ড ট্রাম্প চাপ প্রয়োগ করেন তাহলে নেতানিয়াহু তার মন পরিবর্তন করবেন, তো মনে হয় না। কারণ নেতানিয়াহু এখন ইসরায়েলটা এখন খুব কম সংখ্যক লোক হলেও এখন কিন্তু অধিক একটা বড় সংখ্যক কিন্তু ইসরায়েলের এই যুদ্ধের পক্ষে, নেতানিয়াহুর পক্ষে। কারণ তারাও মনে করছে যে তাদের কোন শত্রু, ভবিষ্যৎ শত্রু বা বর্তমান শত্রু, তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে চান। তো সেটা নিশ্চিহ্ন হওয়ার নিশ্চয়তা যদি নেতানিয়াহুর মনে না আসে, এবং সেটার ব্যাপারে যদি ডোনাল্ড ট্রাম্প তাকে একটা গ্রিন সিগন্যাল না দিতে পারে, তাহলে মনে হয় না নেতানিয়াহু কে ডোনাল্ড ট্রাম্প মানাতে পারবেন, অথবা নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবে বলে মনে হয় না। এটা আমার ধারণা। শুনলে শুনতে পারে, কিন্তু তার ব্যাপারে তার দেশের একটা বড় অংশ যারা মিলিটারি ফোর্স এখনো আছে, তাদের একটা বড় অংশ কিন্তু নেতানিয়াহুর পিছনে আছে। ওই এটা ন্যাশনাল ইন্টারেস্টের কারণে যেটা দেখানো হচ্ছে যে এরা থাকলে, হামাস থাকলে কিংবা প্যালেস্টাইন থাকলে আমরা ইসরায়েল ভবিষ্যতে থ্রেটের মুখে পড়ে যাব, অতএব এদেরকে নিশ্চিন্ত করতেই হবে। এবার একটা সুযোগ আছে, লেট জব দ্য ফিনিশ। অতএব সেটা হতে পারে। আমার মতে হলো যে ডোনাল্ড ট্রাম্প চাপ প্রয়োগ করে 4 দিনে সিচুয়েশন ফেরাতে পারবেন বা তার কথা মতো রাখতে পারবেন বলে ব্যক্তিগতভাবে মনে হয়। ধন্যবাদ। অর্থাৎ অনেক কিছুতেই চাপ দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। আমরা হয়তো মনে আছে আপনাদের যে বিবিসি গত মাসেই এটি নিয়ে একটি আর্টিকেল লিখেছিল ম্যাডম্যান থিওরি নিয়ে, এবং প্রেসিডেন্ট নিক্সনের সঙ্গে তুলনা করে তারা বলছিল যে যখন শত্রু আপনার কৌশল বুঝে ফেলবে, অর্থাৎ আপনি হুমকি দিচ্ছেন সেটি আসলে বার্গেনিং এর জন্য, নেগোসিয়েশনের জন্য হুমকি দিচ্ছেন, তখন একটা সময় শত্রুরা সেটি খুব একটা আমলে নিতে চাইবে না। সেই জায়গায় চলে এসেছে কিনা জানি না। বাংলাদেশ প্রসঙ্গে সৈয়দ মাহমুদুল্লাহ ফিরতে চাই। জুলাই ঘোষণাপত্র বহুল আলোচিত শব্দ, এবং নানা প্রসেসের মধ্যে দিয়ে এটি গিয়েছে। আমরাও আলোচনা করেছি। এটি 5 তারিখ বিকেল 5টায় জাতীয় সংসদ ভবন থেকে, সংসদ ভবনের সামনে থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণাটি দেবেন। তিনি ভালো বলেন, তিনি ভালো বক্তৃতা করেন, আমরা জানি নিঃসন্দেহে একটা ভালো বক্তৃতাও হবে। কিন্তু যেই আকাঙ্ক্ষা নিয়ে মূলত এটি এনসিপির দাবি ছিল, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের নেতৃত্বের দাবি ছিল তারা 31শে ডিসেম্বর সেটি নিজেরাই ঘোষণা দিয়ে ফেলতে চেয়েছিল। পরে সরকার বলেছিল আমরা সবার সাথে আলোচনা করে আমরা দেব। এই জুলাই ঘোষণাপত্র যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জন্ম দিয়েছে, সেটি কতটা পূরণ করতে পারবে বলে আপনি মনে করছেন? আমি ব্যক্তিগতভাবে খুব একটা আশাবাদী না, তবে এটা ঠিক যে জুলাই যারা এখন ক্ষমতা আছেন তাদেরকে যারা ক্ষমতা এনেছে তারা এটা চেয়েছে, যেটা আপনি বললেন ছাত্ররা, আন্দোলনকারীরা তারা চেয়েছে, এবং তাদের চাপে পড়ে হোক এবং নিজেদের আকাঙ্ক্ষা থেকে হোক এটা করছে। সংবিধানে এটা প্রিএম্বলেই তারা ঢুকানোর চাপ দিয়েছিল। সম্ভবত ইউনূস সরকার সেটা চাচ্ছেন, ইউনূস প্রশাসন, কিন্তু বিএনপি সেটা না করে 4র্থ তফসিল সেখানে এটা রাখার পক্ষপাতী আছে। ফলে এটা ড্রাফট নিয়ে বেশ দলগুলোর ভিতরে টানাহেঁচড়া হয়েছে। অনেকগুলো ব্যাপারে বিএনপি ভিতরে আপত্তি দিয়েছে, আর অন্যান্য দলগুলো মোটামুটি ভাবে ইউনূস প্রশাসন যেটা ড্রাফট করেছেন কথাবার্তা বলে
সেটার প্রতি জামাত ইসলামী, নাগরিক পার্টির তো আছে, এদের সমর্থন আছে। তো নাগরিক পার্টি সম্পর্কে ডক্টর ইফতেখার মানে তিনি বলছেন যে এটা কিংস পার্টি, কারণ এদেরই দুজন লোক সরকারে আছে, ফলে সরকারের যে দুজন তাদের উপদেষ্টা আছেন তাদেরও এখানে ফিডব্যাক আছে, নাগরিক পার্টির ফিডব্যাক আছে, জামাত ইসলামের ফিডব্যাক আছে, এদের আছে। বিএনপি নিশ্চয়ই আছে, কিন্তু বিএনপি চাইতে এদের ফিডব্যাকটা, এদের প্রভাবটা বেশি বলে মনে হচ্ছে, এই একটা। 2 নম্বর হচ্ছে মানে আমরা তো প্রিএমবেলে দিলাম, সে আরেকটা কথা, সেখানে ওই যে 1971 মুক্তিযুদ্ধ ইত্যাদির ব্যাপারে ঘোষণাপত্রে কিছুটা শৈথিল্য দেখানোর চেষ্টা ছিল, মানে মুক্তিযুদ্ধ ইত্যাদির ব্যাপারে। সেই ক্ষেত্রে অন্তত বিএনপির পক্ষ থেকে কিছুটা চাপ দেওয়া হয়েছে, খুব প্রচন্ড চাপ, খুব একবারে খোলামেলা অনেক কিছু না হলেও চাপ দেওয়া হয়েছে। সেগুলো কতটা গ্রহণ বর্জন ডক্টর নেতৃত্বাধীন সরকার করছে সেটা বোঝা যাবে কালকে। কিছু তো তারাও বুঝছে যে জনগণের একটা বৃহৎ অংশ, বিএনপি সাপোর্টাররা, বিএনপি নেতৃত্ব, তাদেরকে অন্তত যদি মানে নাকচ করা হয় তাহলে সেটা ইউনূস সাহেবের জন্য এবং তার প্রশাসনের জন্য একটা সমস্যা হতে পারে। আরেকটা কথা যেটা আলোচনার ভেতরে আছে, বিএনপি যদি নির্বাচনে যায় এবং তারা সরকার গঠন করতে পারে, সম্ভবত তারা একটা পিরিয়ডের জন্য, ওনার নিজেরও বয়স হয়ে গিয়েছে, অসুস্থ হতো তিনি আছেন, তাকে রাষ্ট্রপতি করার ব্যাপারে এক ধরনের অলিখিত হয়তো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটার কারণে তিনি হয়তো বিএনপিকে প্রচন্ড ভাবে চটাতে চাইবেন। এট দি সেম টাইম তিনি যদিও যুক্তরাষ্ট্রে থাকাকালে ছাত্র জীবনে মুক্তিযুদ্ধের পক্ষে সামান্য কাজ করেছিলেন, কিন্তু এই গত 1 বছর ক্ষমতাসীন থাকার সময় মুক্তিযুদ্ধের চেতনার প্রতি, মুক্তিযুদ্ধের মানে সংস্কৃতির প্রতি, মুক্তিযুদ্ধের প্রতীকের প্রতি, মূল্যবোধের প্রতি, কোনটার প্রতি তার নিজের কোনো কমিটমেন্ট আছে এটা দেখা যায়নি, বরং তিনি সমস্ত কিছু যে আক্রমণ করে ধ্বংস করে দেওয়া আছে তার ব্যাপারে একটি শব্দ কখনো উচ্চারণ হচ্ছে। যাই হোক, এই ঘোষণাপত্রের দিকে দেশ তাকিয়ে আছে, আমরাও দেখবো, এটা নিয়ে অনেক স্টাডি হবে। এবং গত এই 1 বছরে মানে যে সমস্ত মানে আগের দুঃশাসন শেষ করার পরবর্তীতে এই 1 বছরে মানে বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মানে মব জাস্টিস, আক্রমণ, মুক্তিযুদ্ধের লোকদের উপরে আক্রমণ, বিরোধী পক্ষের লোকের উপর আক্রমণ, চাঁদাবাজি, দুর্নীতি যেভাবে প্রসার পেয়েছে, মানে এটা অত্যন্ত দুঃখজনক। এই ঘোষণা দ্বারা মানে আপনি আপনি অনেকগুলো প্রক্রিয়া নিয়ে কথা বলছিলেন, আমি জানতে চাইছি যদি এই জুলাই ঘোষণাপত্র আসে, নিশ্চয়ই কাগজে কলমে খুব খারাপ কিছু লেখার সুযোগ থাকে না, ভালো ভালো কথাই সবাই বলে। বিএনপি 31 দফা আছে, আবার আওয়ামী লীগের কথা যদি আমরা বলি, তারা দিন বদলের সনদ দিয়েছিল, সেখানে বলেনি যে 3টি নির্বাচন আমরা এইভাবে করব, মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে না, ভালো কথা লিখেই কিন্তু ক্ষমতায় এসেছিলেন। পরবর্তী চেহারাটা আপনার ভিন্ন, দিন বদলের সনদ দিয়ে আওয়ামী লীগ এসেছিলেন। এই জুলাই ঘোষণাপত্রে নিঃসন্দেহে ভালো কথাই থাকবে, আমি জানতে চাই এই ভালো কথা ভালো কাজে রূপান্তর হবে কিনা, সেই জায়গায় আপনি আশাবাদী কিনা? এটার ব্যাপারে আশাবাদ আমি হতে পারতাম, সবকিছু আমার অনেক আপত্তি থাকা সত্ত্বেও আমি খুব আশাবাদী হতে পারতাম। গত 1 বছরের কাজ কর্মকাণ্ডে যদি আশাবাদ হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতো, কিন্তু গত 1 বছরে কাদের কর্মকাণ্ডে, এই যে নতুন নাগরিক পার্টি করছে, যারা এই ব্যাপারে চাপ সৃষ্টি করছে, তারা তাদের লোকজনের বিরুদ্ধে গুরুতর সব অসৎ আচরণের অভিযোগ, মব জাস্টিসের অভিযোগ, মানে ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে, ফলে মানে নানা ক্ষেত্রে ব্যর্থ হয়ে উঠেছে। আর এই যে এতগুলো সংস্কার কমিশন সরকার করলো, মানে ঢাক ঢোল পিটিয়ে তাদের রিপোর্ট দেওয়া হলো, কোনো কিছুর তো কোথাও আমরা কিছু দেখলাম, কিছুই না, কোথাও না। এবং যেটা সকলে আন্তর্জাতিক ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে বলা হচ্ছে, একটা পার্টিকুলার লোককে হত্যা করা হয়েছে, সেটার ব্যাপারে 1000 খানেক আসামি দিয়ে রেখেছে, এবং এই করে অনেক লোককে অ্যারেস্ট করা হচ্ছে, অনেক লোকের দেশ ছাড়া করা হচ্ছে, গ্রাম ছাড়া করা হচ্ছে। ফলে এই সুলক্ষণ গুলো দেখা যায় না। লক্ষণ গুলো যদি ভালো হতো, আপনার দ্বিমত থাকা সত্ত্বেও আপনি আশাবাদী হতে পারতেন। আমরা তো বাংলাদেশের ভূখণ্ড থেকে যারা ওখানে তাদের জন্ম, তারা তো আশাবাদী হতে চায়, তারা একটা গণতান্ত্রিক মানে অসাম্প্রদায়িক একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ক্রমাগত উন্নতির দিকে যাক, এটা আমরা অবশ্যই চাই। ফলে একজন আমার বিরোধী বলে
এবং আগামী নির্বাচনে যদি কোনো একটা পার্টিকুলার পার্টি ক্ষমতা যায়, যেটা আপনি আমি লাইক নাও করতে পারি, কিন্তু জনগণ যার পক্ষে ভোট দেয় তাদেরকে মানে এখন আরেকটা সন্দেহ দেখা দিয়েছে আগামী নির্বাচনও ফেয়ার এবং ফ্রি হবে কিনা, কারণ যেভাবে এরা প্রভাব বিস্তার করা শুরু করেছে বিভিন্ন জায়গায়, এই নতুন পার্টি ইত্যাদিরা, এবং নিজেদের ভিতরে গন্ডগোল, মারপিট, বিএনপি জামাত জামাত ইত্যাদি, তো ফলে আগামী নির্বাচন কতটা হয় এবং ঠিক টাইম উনি যে ঘোষণা কালকে ডেট অ্যানাউন্স করবেন কিনা জানি না, যদি করেন না করেন, যাই হোক ফেব্রুয়ারিতে না হয় এপ্রিলে হলো, সেটা সুষ্ঠু নির্বাচন হবে কিনা এটা নিয়েও দেশের জনগণের একাংশের ভিতরে অন্তত গভীর সংশয় আছে বলে আমি দেখছি। জি, মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে জানতে চাই সেটা হলো যে প্রধান যে রাজনৈতিক শক্তিগুলো এখন বাংলাদেশে কার্যকর আছে তার মধ্যে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, তাদেরকে যদি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে ধরা হয়, তিন আদর্শের, কেউ মধ্যপন্থী, কেউ চরমপন্থী, কেউ নিজস্ব একটা ধ্যান ধারণা নিয়ে কিংবা তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে, এই তিনটি ধারাকে এক করা ছিল এই জুলাই সনদ কিংবা জুলাই ঘোষণাপত্রের মূল চ্যালেঞ্জ। অর্থাৎ তিনটি আদর্শকে আপনি একটা মোহনায় নিয়ে আসতে হবে, ভিন্ন ভিন্ন প্রভাব। সেই জায়গায় মূল চ্যালেঞ্জটা ছিল বিএনপির অনেক বিষয়ে আপত্তি ছিল, কিন্তু সবশেষ আমরা যেটি দেখছি যে বিএনপি এটিকে সাংবিধানিকভাবে অর্থাৎ সংবিধানে যুক্ত হচ্ছে জুলাই এই ঘোষণাপত্র, যেটি নিয়ে সবচেয়ে বড় সংশয় ছিল। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য আমরা পড়তে চাই। তিনি বলছেন, এখন সেই ঘোষণাপত্র ঠিক একইভাবে প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন কিনা সেটা এখনো দেখার বিষয়, অর্থাৎ যেভাবে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটি ঘোষণা করবেন কিনা। যদি দেখি অসামঞ্জস্যপূর্ণ কিছু হয়েছে সেটা তখন দেখা যাবে, এখনই বলার কিছু নেই যদি এমন কিছু হয়। কারণ আপনি একটা কথা বলবেন, সেটি তিনটি রাজনৈতিক দলই একমত হবে, এখন পর্যন্ত খুব কম বিষয়ে তারা একমত হতে পেরেছে। যদি এমন হয় যে এইটি ঘোষণার পরপরই বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি তারা নেতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছে এবং বলছে যে না, আমাদের সাথে তো এমনটি আলোচনা হয়নি, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, তখন কি এই জুলাই ঘোষণাপত্র নিয়ে যতটা আশাবাদী হতে পারা যাচ্ছে সেটি হওয়া যাবে? জুয়েল, আপনার প্রশ্নটা অনেক মাল্টিফেসড প্রশ্ন। তো যদি আমি সংক্ষেপে বলি, সেটার উত্তর হচ্ছে এই যে আপনি যেটা বলছেন যে এই জুলাই সনদপত্রের পেছনে তিনটা দল আছে, বিএনপি, এনসিপি এবং জামাত। এদের মধ্যে কেউ চরমপন্থী, কেউ মধ্যপন্থী, কেউ বা আরেকটা তিনি কি বললেন উপন্থী। আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনীতির ইতিহাস যতটুকু আমি জানি, আমার ব্যক্তিগত ভাবে যদি আমি বলি, একেবারে স্পষ্ট করে জানি, প্রায় 53 বছরের ইতিহাস। অলিতে গলিতে ভ্রমণ করে জানি, কারণ আমি কোনো দলের পক্ষে কখনো ছিলাম না, এখনো আমি একজন সচেতন নাগরিক। সেই অর্থে বলতে পারি আমরা কিন্তু সবাই এক অর্থে চরমপন্থী। যার যার দলীয় আদর্শ, দলীয় বিশ্বাস, দলীয় নেতা, তাদের দিকটাকে আমরা সবার আগে অগ্রাধিকার দিই। সেটা 53 বছর ধরে দিয়েছি। মাঝখানে দুই একটা ব্যতিক্রম হলে খুব সামান্য ব্যতিক্রম হচ্ছে, কিন্তু আমাদের সমাজ পরিবর্তন বা আমাদের রাজনৈতিক দর্শন পরিবর্তনের ক্ষেত্রে সেটা কিন্তু কোনো ভূমিকা রাখে না, 53 বছরেই রাখে। অতএব এটা এই এক বছরে একটা সরকার, যে তাও আবার অনির্বাচিত সরকার, তাও আবার সেখানেও আবার অনেকগুলো প্রশ্ন জড়িত, তাদের কাছ থেকে আমরা আশা করতেও পারি না যে তারা এই তিন দলের মতামতকে সমন্বয় করে একটা এমন একটা মত দিবেন যেটা সবাই গ্রহণ করবে, তা হবে না। এবং জুলাই ঘোষণা যখনই করেন, আগামীকাল করতে পারেন বা তার পরের দিন যদি করেন, তাও দেখবেন তার পরপরই কিন্তু এর বিরুদ্ধে একদম লেগে গেছি। কারণ এটা আমাদের একটা রোগও বলতে পারেন, আবার এটাকে আপনি গণতান্ত্রিক সংস্কৃতি বলতে পারেন, যে সব মতামতের পিছনে একটা দ্বিমত থাকবে। সেই দ্বিমতটা থাকতে পারে, কিন্তু সেই দ্বিমতটা যদি জাতীয় ঐক্যকে বিনষ্ট করে, জাতীয় ঐক্যকে দুর্বল করে, তাহলে প্রশ্ন আসবে আমরা জাতি বলতে কি বুঝাতে চাচ্ছি। We need to very much clear and crystal idea আমরা জাতি বলতে, দেশ বলতে, দেশপ্রেম বলতে আমরা কি বুঝি, কাকে বুঝি? দলকে বুঝি, নেতাকে বুঝি, ব্যক্তিকে বুঝি, ব্যক্তিগত আদর্শকে বুঝি, নাকি সত্যিকার অর্থে 55,126 বর্গ মাইলের প্রতিটা মানুষের স্বপ্নকে বুঝি? That has to be very much clear. সেটা 53 বছর কিন্তু ক্লিয়ার হয়নি। আমাদের 53 বছরে যেটা ক্লিয়ার হয়েছে সেটা হচ্ছে দল অথবা নেতা অথবা কোনো পার্শ্ববর্তী দেশের কোনো ভূমিকা, বন্ধুত্ব বা যে কোনো, কখনো ভারত, কখনো যুক্তরাষ্ট্র, কখনো আরব, কখনো অনারব, এরকম। তো এইভাবে একটা জাতি যখন 53 বছর আমরা কাটিয়ে আসলাম,
এই দ্বিধা বিভক্তি মধ্যে আমরা কখনো একতা দেখাইতে পারিনি। কিন্তু 71 সালের 9 মাস আমাদের মধ্যে যে একতাটা ছিল, সেই একতা ভ্যানিশ ইন 72 আফটার 10th জানুয়ারি, টোটালি ভ্যানিশ। তখনই আমরা কিন্তু বিভক্ত হয়ে গেলাম নানাভাবে। তো এই যে বিভক্তিটা কেন হচ্ছে? শ্রেণীর স্বার্থে, দলীয় স্বার্থে, নেতার স্বার্থে। এই জিনিসটা যখন আমরা দেশের ঊর্ধ্বে দিতে পারবো, যখন আমরা বলতে পারবো সেই মনিরুজ্জামানের গানের মতো যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, আমার রক্তে বলবে, আমার চেতনায় বলবে, আমার কর্মে বলবে, আমার মেধায় বলবে, আমার কাজে বলবে, তখনই একটু আসে, এর আগে একটু আসে না। ধন্যবাদ। সৈয়দ মাহমুদুল্লাহ, এই সংবিধানের কাটাছেঁড়ার বিষয়টি তো আমরা সবসময় দেখেছি, নতুন করে অনেক কিছু যোগ হতে পারে, আবার পরবর্তীতে যদি কখনো এমন কোনো সময় আসে যে এখন যারা আছেন রাজনীতিতে সক্রিয় তাদের বিরোধী পাল্টা শক্তি যদি কখনো আসেন, তারাও সংবিধান থেকে তখন নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় যে তারা চেষ্টা করবেন এই জুলাই ঘোষণাপত্র হোক, অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো বাদ দিয়ে দেওয়ার। একটা জায়গায় গিয়ে আলোচনার সুযোগ আছে, সেটা হলো যে এটি তো আগামীতে যারাই ক্ষমতায় আসুক না কেন তাদের উপর এক ধরনের নৈতিক চাপ তৈরি করবে। চাপ তৈরি করবে এই কারণে যে এই ভালো ভালো জিনিসগুলো, সাম্যের কথা, মুক্তিযুদ্ধের কথা যদি আমরা বলি, কিংবা ফ্যাসিবাদ বিরোধীর কথা বলি, গণতন্ত্রের কথা বলি, ভোটাধিকারের কথা বলি, যে বিষয়গুলো সংযুক্ত করার বিষয় আছে, সেগুলো তো অন্তত নৈতিক চাপ তৈরি করবে রাজনৈতিক দলগুলোর উপর। অন্তত চক্ষু লজ্জায় হলেও তো তারা এগুলো কিছুটা হলো মেনে চলার চেষ্টা করবেন। অর্থাৎ এইটুকু সাফল্য কি আপনি আছে বলে মনে করেন এই জুলাই ঘোষণাপত্রের? হ্যাঁ, যদি সেটা হয় তুলে দেখছেন এটা খুব ভালো। আর একটা হচ্ছে চার্চিল একটা বলেছেন, রং লোককে কোট করছি, ডেমোক্রেসি ইজ দ্য ওয়ার্স্ট ফর্ম অফ গভর্নমেন্ট এক্সেপ্ট ফর দি আদার সিস্টেমস। আমারটা বুঝছেন, ডেমোক্রেসিতে মানে সব দেশে, এই যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পৃথিবীর সব দেশে, মানে এই যে টেক্সাসের ঘটনা আপনি প্রথমে উল্লেখ করলেন, প্রচন্ড দলবাজি, এই ইত্যাদি সব দেশে আসলে দুঃখজনক। পৃথিবীতে মানুষের সমাজ কখনো আদর্শ সমাজ ছিল আমরা পৃথিবীর ইতিহাসে কখনো দেখিনি, কখনো। ফলে এটার ভিতর দিয়ে মানুষকে অগ্রসর হতে হবে এবং টানাপোড়েনের ভিতর দিয়ে অগ্রসর হবে। আস্তে আস্তে ধীরে ধীরে সমাজে পরিবর্তন হয়, কখনো ভালোর জন্য, কখনো খারাপের জন্য। 250 বছর পরে আমরা একটা দেশের পার্লামেন্টে অ্যাটাক দেখেছি, এরকম হতে পারে। জার্মানিতে আমরা মানে নারকীয় অভ্যুত্থান দেখেছি, হিটলারের, এগুলা হতে পারে, দুঃখজনক। কিন্তু এর ভিতর দিয়েই মানুষকে অগ্রসর হতে হবে। আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমাদের আশাবাদ ছাড়া গত্যন্তর নেই। যেটা আপনি বলছেন, হ্যাঁ, পরবর্তী সময়ে কিছু কিছু চেঞ্জ করতে পারে। সবকিছু পাইকারি হারে চেঞ্জ করলে সেটা তাদের উপরে আরেকটা, যদি কেউ আসে পাইকারি হারে চেঞ্জ করে যে একটা কনস্টিটিউশনের সংশোধনী আনলো, যে ওই ঘোষণাপত্র বা ওই আমলের পুরো কর্মকাণ্ড বা একটা 5 বছরের 10 বছরের সবকিছু নেগেট করে দেওয়া, মানে একেবারে টোটাল নেগেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে কোনো পর্যায়কে, কোনো পর্বকে দেখা উচিত না। এটা আমি মনে করি। ফলে আমি সুস্থতার দিকে বাংলাদেশ অগ্রসর হবে এই প্রার্থনা থাকবে আমার। জি, মাহমুদ রেজা চৌধুরী, আপনি তো প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ বলে দিয়েছেন। এটি আসলে হওয়া উচিত, রাজনৈতিক দলগুলোর হোক কিংবা জনগণের হোক। কিন্তু আমিও আসলে আশাবাদের জায়গায় থাকতে চাই এই কারণে যে অনেক আলোচনা তো হয়েছে, অনেক রক্ত তো ঝরেছে, একেবারে রক্তের দাগগুলো এখনো শুকায়নি, হয়তো অনেক দেয়ালে এখনো রক্তের দাগগুলো আছে, মাত্র 1টা বছর। এর মধ্যে যে দ্বিধাবিভক্তিটি তৈরি হয়েছে সেটি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে অন্তত কিছুটা হলেও, আশা পুরোপুরি করার সুযোগ নেই কারণ এটি বাংলাদেশের রাজনৈতিক দল, কিছুটা হলেও যদি ঐক্যমত তৈরি হয়, জাতীয় ঐক্যমত তৈরি হয় এবং পরবর্তীতে মানুষ ভোট দেওয়ার সুযোগটি পায়, সেটি হয়তো অনেক বড় একটি অর্জন হতে পারে। আগামীকালকে আমরা আসলে জেনে যাব, যখন এই শোটি আমাদের হবে তখন আমরা জেনে যাব যে আসলে কি হচ্ছে, সেটি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।